এটার প্রেশার তো পড়বেই। আমার যদি এক বাক্যে বলেন ইয়েস পড়বে। আমি একটু বিস্তারিত আপনাকে এক্সপ্লেন করতে চাই। ফাইন্যান্সিয়াল সেক্টর তো আসলে মূল চালিকা শক্তি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে আবার কর্মসংস্থানের চালিকা শক্তি। আপনি যদি ওই ফাইন্যান্সিংটা না পান, যদিও আমাদের দেশ এমন একটা দেশ যেখানে এখনও এই জোল মেথড ব্যাংকিং ফিনান্স থেকে আমরা টাকা পয়সা আদায় করি। আমরা তো বন্ড মার্কেটটাকে ওইভাবে মানে শক্তিশালী করতে পারিনি। ক্যাপিটাল মার্কেট আদেও আছে কিনা আমরা জানি না। তো চেষ্টা চলছে, তো যেতে চায় না। আবার এখানে কিছু জটিলতা আছে। আমি চাইবো না আমার কোম্পানিকে জবাবদিহি করতে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কাছে সামান্য কটা টাকার জন্য, অথচ ব্যাংকের কাছে গেলে এটা অনেকের চিন্তাধারা। যদিও আমি তালিকাভুক্ত বেশ কয়েকটি কোম্পানির উদ্যোক্তা, আবার আমার বেশ মানে অতালিকাভুক্ত কোম্পানিও আছে। সো আমি মনে করি যে আসলে এই ডকুমেন্টেশনগুলোকে সহজ করা, আমাদেরকে অল্টারনেটিভ মেথডস অফ ফাইন্যান্সিং জোগাড় করা, এর পাশাপাশি এখন আমাদের ইনভেস্টমেন্ট ক্লাইমেটে তো অনেক কিছুই চলে আসে। আপনার যখন ইনফ্লেশনটা হাই থাকে, এই যে মানি সাপ্লাইয়ের কথা, যেটা আজকে আমি যদি আমিন সাহেবের কথা থেকে যদি টানি, টাকা সারা জীবন ছাপতে হবে, পাবলিকের ডিমান্ড আছে। আপনি সারা জীবন আজকে যদি আপনি মানি সাপ্লাই যদি না বাড়তো বাজারে, তাহলে বিটকয়েনের দাম $83,000 হতো না। এটা আপনাকে বুঝে নিতে হবে, এটা আপনাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। সারা দুনিয়া সারা জীবন টাকা চাপাতে থাকবে, নাহলে তো বিটকয়েনই থাকতো না আজকে আমাদের এই যে কী বলে ক্রিপ্টোকারেন্সি, এটা অস্তিত্বে থাকতো না এদের। আপনি টাকাটাকে কোথায় আটকাবেন একটা জায়গায় গিয়ে? এই ক্রিপ্টোকারেন্সি কিন্তু ওয়ান অফ দ্য মডেলস, যার কারণে এগুলোর দাম বেড়েই চলছে। এর পাশাপাশি আপনি যখন এই যে স্থানীয় শিল্পপতি বা যার স্থানীয় শিল্পায়নকে শক্তি করার উদ্যোগটা যে আপনাকে নিতে হবে, সেটার মধ্যে প্রধান হচ্ছে যেটা ব্যবসায়ীরা সবসময় বলা হচ্ছে এনবিআর হলো সবচেয়ে বড় বাধা। এনবিআরকে আমাদেরকে একটা ট্যাক্স ফ্রেন্ডলি রিজিম তৈরি করতে হবে। এই মুহূর্তে এসব কথা তো আপনারা মুখস্থ হয়ে গেছে, আমরা তো বলছি সারা জীবন। কেন বলছি এই মুহূর্তে? কারণ এই মুহূর্তে তো ওই যে সব কিছু বদল করার, তারপরে কি রিসেট বাটন, এইসব ধরনের আলোচনা হচ্ছে বলেই আমরা এগুলোকে আবার নতুন করে তুলছি। যে এই যে একটা সরকার এসেছে একটা জনতার দাবিতে, এদের কাছে তো জনতার অনেক কিছু দাবি আছে। তো ব্যবসায়ীরা কি জনতার অংশীদার না? নাকি ওই যে 2-4 জন ব্যবসায়ী দোষর ছিল বলে গোটা ব্যবসায়ী সমাজকে আপনি দোষর বলে দিবেন? এটা তো আপনি করতে পারেন না। আবার ব্যবসায়ীদেরকে কেউ ফেলতে পারবে না কোনো দিন। ব্যবসায়ীরাই অর্থনীতির চাকা ঘোরায়। সরি, মানে নট ডিসরেসপেক্ট টু আদার্স, 85% অফ দ্য ইকোনমি ইজ ড্রিভেন বাই দি বিজনেসেস। এই বিজনেসেস ছাড়া সরকার অচল, জাতি অচল। তো এদেরকে আপনাকে প্রোটেক্ট করতে হবে। আপনি তো কমিউনিস্ট রিজিমে বাস করেন না, আপনি একটা পিপলস রিপাবলিক, একটা ক্যাপিটালিস্ট রিজিমে বাস করেন। তো প্রাইভেট সেক্টর ফার্স্ট, অ্যান্ড প্রাইভেট সেক্টরের মধ্যে আপনাকে প্রাধান্য দিতে হবে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেসদেরকে। আপনার এসএমই যারা আছে তাদেরকে আপনাকে প্রোটেক্ট করতে হবে। তারাই কিন্তু মূল কর্মসংস্থানের হোতা। মানে এই যে দৃষ্টিভঙ্গির ব্যাপারগুলো আপনি বলছেন, মানে এই পরিবর্তিত পরিস্থিতিতে মানে সেই জায়গাটায় কর্তাদের দৃষ্টিভঙ্গির কোনো পরিবর্তন দেখছেন কিনা, বা এটার ফিল্ড লেভেলে এটার ইউটিলাইজেশন আছে কিনা? আসলে না, দৃষ্টিভঙ্গির পরিবর্তন যেটা আপনি যদি বলি আপনাকে, 5ই অগস্টের পরপর যে জিনিসটা হয়েছে, যে যেহেতু দীর্ঘ সময় একটা সরকার ছিল, সব ব্যবসায়ীদেরকে এক চোখে দেখা হতো। ব্যবসায়ী মানেই খারাপ, ব্যবসায়ী মানেই দোষর, না? এটা আপনি বলতে পারবেন না। আপনি বলতে পারেন না বাংলাদেশের সব রাজনীতিবিদ খারাপ, বাংলাদেশের সব সাংবাদিক খারাপ না, বাংলাদেশের সব ব্যাংকার খারাপ না। এটা তো আপনাকে এটা তো কি বলে এটাকে আপনি মাস, ওই যে আগে যেটা শুরু করেছিল শিবির ট্যাগ, শিবির ট্যাগটা আপনি করতে পারেন না এভাবে। শিবির মানেই খারাপ, এটা তো আপনি বলতে পারেন না। তো এই জিনিসটা কিন্তু ব্যবসায়ীরা সাফার করেছে। প্রথমে ব্যবসায়ীরা চুপ হয়ে গেছে, তারা মনে করছে। আমার কথা হচ্ছে গত 17 বছরে যারা সরকারকে ট্যাক্স দিয়েছে তারা সবাই এন্ডোর্স করেছে। আপনিও দিয়েছেন, আপনার চয়েস ছিল না, আপনি দিয়েছেন, আমিও দিয়েছি। আপনি যা করেছেন আমি তাই করেছি। এই জন্যই ফিঙ্গার পয়েন্টিংটা করে আমাদের ইনভেস্টমেন্ট ক্লাইমেটটাকে আরও দুর্বল করছে। যখন আমরা আশঙ্কিত হচ্ছি, তখন বিদেশি বিনিয়োগকারীরা তো আলটিমেটলি ওই বিজ্ঞাপন দেখে আর ওই বিডা বা বিশেকের বক্তব্য শুনে বাংলাদেশে বিনিয়োগ করে না। ওরা আমাদেরকে ফোন করে, ভাই তোমাদের কি অবস্থা, তোমাদের ব্যবসার পরিস্থিতি কেমন, তোমরা কি ভালো আছো না মন্দ আছো? বিডা আর বিশেক কী বললো ওটা তো ওরা শুনে না, ওরা আমাদের কথা শুনে, আমাদেরকে জিজ্ঞেস করে। বিকজ আমরা তো ফিল্ড লেভেলে কাজ করি,
আপনি তো পলিসি লেভেলে একটা কিছু বলছেন, বেস্ট ইনভেস্টমেন্ট পলিসি, বেস্ট ইনভেস্টমেন্ট ক্লাইমেট। এখন ইনভেস্টমেন্ট ক্লাইমেট কেমন? বিদেশিরা এখন আসবে না এখানে, আমরা এখানেই থাকবো, আমরা আরও কর্মসংস্থান করব, আমরা আরও ব্যবসা প্রতিষ্ঠান, যেই সরকার থাকুক, আমরা তো বাংলাদেশি। ওই মাইন্ডসেটটাকে আপনাকে চেঞ্জ করতে হবে আগে। মোহাম্মদ নুরুল আমিন, একটা তো তারল্য সংকটের বিষয় গেল, কিন্তু আমরা দেখেছি যে এই বাংলাদেশ ব্যাংক থেকে যখন যে ডিক্লারেশনের কথা বলছিলেন যে কিছু ব্যাংক চিহ্নিত করা হয়েছে যে দুর্বল, যে কোনো সময় দেউলিয়া হতে পারে, সেক্ষেত্রে আবার এটাই বলা হয়েছে যে এই ব্যাংকগুলোকে বিশেষ নজরদারির মধ্যে আনা হয়েছে, তাদের ঝুঁকিপূর্ণ ঋণের তালিকা নেওয়া হয়েছে এবং ডে টু ডে তাদেরকে একটা মনিটরিংয়ের মধ্যে আনা হয়েছে। মানে সেইটা কতখানি বলবৎ আছে, বা মানে সেইটার কারণে কোনো ধরনের মানে কি ধরনের অগ্রগতি এখন পর্যন্ত আছে রিকভারির ক্ষেত্রে? ধন্যবাদ। আমি প্রথমে একটা কথা বলি, সেন্ট্রাল ব্যাংক ব্যাংক সংস্কারের উপরে বা গভর্নমেন্ট ব্যাংক সংস্কারের উপরে কোনো সংস্কার কমিশন করে নাই, কিন্তু সেন্ট্রাল ব্যাংক 3টা টাস্ক ফোর্স করছেন, প্রসেসে আছেন বা 2-1টা হয়ে গেছে। একটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক স্ট্রেংথেনিং, এটা কী অবস্থায় আছে আমরা জানি না। আরেকটা হচ্ছে যে কমার্শিয়াল ব্যাংক রিস্ট্রাকচারিং বা এটার মানে হেলথ চেক। 3 নম্বর হচ্ছে অ্যাসেট ম্যানেজমেন্ট, এনপিএল ম্যানেজমেন্ট। এই 3টা টাস্ক ফোর্স করা হচ্ছে। এখন আমরা ভিজিবল ইয়েটা খুব একটা দেখি নাই, বাট টাস্ক ফোর্স করলে সুবিধা হচ্ছে যে তারা সময় সময় কিছু রিকমেন্ডেশন দেবে, কিছু কিছু কাজ সঙ্গে সঙ্গে ডিসিশন নেওয়া যাবে। ওই চিন্তা থেকে এটা করা হচ্ছে, এটা গভর্নর মহোদয়ের নিজস্ব ভাষ্য। এখানে এখন যে এর আগে বোধ হয় 6 মাস বা 1 বছর আগে রেড, ইয়েলো, গ্রিন করা হয়েছে, সেইটার থেকেও কিন্তু এখন যে বিষয়টা আসছে যে যেই ব্যাংকগুলো 1-2টা গ্রুপ বা পরিবারের হাতে অথবা একটা ব্যক্তির হাতে ছিল, এখানে কিন্তু এই 2 ধরনেরই আছে, পরিবার, গোষ্ঠী এবং একেবারে 1-2জনের উপর নির্ভরশীল এরকম ব্যাংকও ছিল বা আছে। সেগুলোর ক্ষেত্রে একটু ভিন্ন ধরনের সেন্ট্রাল ব্যাংক চিন্তা ভাবনা করছে। তো এই পরিস্থিতিতে আমি এর আগে যে কথাটা বলছি যে কমিউনিটি যদি অ্যাজ এ হোল বসে নিজেদের প্রবলেম নিজে সলভ করতো এবং সেন্ট্রাল ব্যাংকের কাছে গিয়ে সেটা অ্যাপ্রোচ করতে পারতো, তাহলে এক ধরনের আমার মনে হয় সলিউশনটা আরও সৌহার্দ্যপূর্ণ এবং সুন্দর হতো। সেন্ট্রাল ব্যাংক এখন যে পদ্ধতিতে করছে, এতে করে তারা অন্য ভালো যাদের লিকুইডিটি আছে তাদের থেকে টাকা পাচ্ছে এখন এগেনস্ট গ্যারান্টি অফ সেন্ট্রাল ব্যাংক। মানে এই ব্যাংকগুলো না দিতে পারলে সেন্ট্রাল ব্যাংক দিবে। দিস ইজ খুব ভালো উদ্যোগ, কিন্তু সেক্টরটা তো অ্যাজ এ হোল লিকুইড। সেক্টরের মধ্যে কিন্তু লিকুইডিটির প্রবলেম নাই। এখন ইদানিং আপনি দেখেছেন যে আমানতের পরিমাণও কিছু কিছু বাড়তেছে, এগুলো খুবই ভালো লক্ষণ। এবং অনেক ব্যাংক, গভর্নমেন্ট ব্যাংকগুলো তো মোর আর লেস, সোনালী ব্যাংক বলেন বা অন্যগুলো তুলনামূলক কম, বাট সেক্টর অ্যাজ এ হোল লিকুইড। অনেক প্রাইভেট ব্যাংকও কিন্তু অনেক কোয়াইট লিকুইড অ্যান্ড ভালো। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা মানে মূল কথা, আমি যে একটা দুর্বল ব্যাংকের চেয়ারম্যান সেটা বড় কথা না, আমি অ্যাজ ব্যাংকার একজন প্র্যাকটিসিং লোক হিসাবে আমরা যারা দেখেছি বা যে উপায়ে সমাধান করা যেতে পারে, সেটা হচ্ছে আমাদের একটু সাইকি চেঞ্জ করতে হবে এবং এমন সচেতনতা কাস্টমারদের মধ্যে আনতে হবে যে ব্যাংক, সব কাস্টমার একদিন এক ব্যাংকে গেলে ওই ব্যাংক ভালো যত বেশি হোক না অত ক্যাশ টাকা দিতে পারবে না, এটা তো একটা লিমিটেশনস আছে। এটা যে হিসাবটা করা হয়, আমরা এটাকে টাইম ডিপোজিট এবং ডিমান্ড ডিপোজিটে ভাগ করি। ডিমান্ড ডিপোজিট রাখা হয় অনলি 15%, বাকিটা টাইম ডিপোজিট হিসাবে রাখা হয়। এবং এই যে ডিমান্ড, এটার জন্যই মোটামুটি মার্কেট ওভারঅল লিকুইড থাকলেই চলে। কিন্তু কিছু ব্যাংকের কিছু ব্রাঞ্চে আমরা যে দেখি 5,000-10,000 টাকা উঠাতে গিয়েও তো গ্রাহক উঠাতে পারছে না, মানে সেটা হচ্ছে একেবারে আস্থার একটা ব্যাপার। আবার কিছু যে প্রয়োজন নাই তা নয়, অবশ্যই প্রয়োজন। এই পরিমাণ টাকা, অল্প টাকা যার আছে তার এটা প্রয়োজন, এটা কোনো বিলাসিতা না বা সঞ্চয় ওই রকম না। অনেকেই অনেক পারপাসে টাকা রাখেন, আর টাকা তো ব্যাংকেই রাখবেন, যখন দরকার তখন, দরকার ছাড়াও আপনি আপনার টাকা তোলার তো অধিকার রাখেন এবং আপনি পাওয়ার মতো, এটার কোনো বিতর্ক তো নেই কিছু। আমার যত টাকাই থাকুক আমি পুরো চাইলেও ব্যাংক দিতে বাধ্য। এখন এখানে যেই ওই যে আস্থাহীনতা যেটা হচ্ছে, যেই নিউজগুলো বেরোচ্ছে, যেই গ্রুপ এগুলো আগে চালাতো তার থেকে এসে যেই এখন যেই একটা ইন্ডিপেন্ডেন্ট বোর্ডের হাতে পড়েছে, এই ট্রানজিশন এবং এই বিষয়টার উপরে মানুষ, গ্রাহকদের আস্থা আসলে খুব কম। আরেকটি ব্যাপার হচ্ছে, যার খুব প্রয়োজন তাকে আপনি পুরাটাও দিতে পারতেছেন না, তখন অন্যজনও আতঙ্কিত হয়ে যায়
যে ওকে তো দিতে পারছে না, তখন আমার কি হবে? তাহলে আমি ব্যাংকে যাই, এবং যার দরকার 5,000 সে তখন তার টাকা যদি থাকে 5 লাখ, 5 লাখ পুরোটাই চায়। ফলে এখানে আসলে একদম লোকালাইজড কিছু ব্যাপার আছে যে এরা মিট করার, অল্প টাকার ক্ষেত্রে কিন্তু এখন ব্যাংকগুলো দিচ্ছে। আমি বিশ্বাস করি, মনে করি, যেহেতু অন্য জায়গা থেকে সাপোর্টটা আসছে, 5-10 হাজার 50 হাজার টাকা দিতে পারতেছে ব্যাংক পার্টিকুলার কোনো জায়গায়। যেমন কয়েকদিন আগে আরেকটা ব্যাংকের এরকম হচ্ছে যে একটা লোকাল আপনার রিমিটেন্স বেসড ব্রাঞ্চ, এটা একদম অলমোস্ট উপজেলা লেভেলের ব্রাঞ্চ, কিন্তু 50,000 অ্যাকাউন্ট, নর্মালি ডেইলি 100-150 ক্লায়েন্ট আসে, এখন রিমিটেন্স আসে। এখন যখন 500 লোক চলে আসছে একদিন আতঙ্কে, সেদিন তো ওই ব্যাংকের জন্য সমস্যা হচ্ছে। তো এখন 500 লোকের ওই দিনই টাকা দরকার ছিল, হ্যাঁ দরকার হয়তো থাকতে পারে, কিন্তু এটা আমরা ধারণা করি যে 500 লোকের ওই দিনই টাকাটা হয়তো দরকার ছিল না। তো ওই আস্থাটা যখন আস্তে আস্তে ফিরত আসবে, আপনারা আমি উদাহরণ যদি ধরি, আপনারা যদি প্রথম দিন পান, দ্বিতীয় দিন পান, তৃতীয় দিন আপনাকে বলা যাবে আরও 2 দিন পরে আসেন বা 1 সপ্তাহ পরে আসেন। 1 সপ্তাহ পরে এসে যদি পান, তাহলে ওই 2 মাসে আপনি আর আসবেনই না। এটা ওই সাইকি যেটাকে বলি আর কি, এই আস্থাটা আসতে হবে। ব্যাংক ইজ কেমন সময় লাগতে পারে? মানে এখন এটি একটি যে কঠিন, উদ্যোগ বা ট্রেন্ড আমরা দেখছি, মানে তাতে এই আস্থা ফিরতে কতদিন সময় লাগতে পারে? ছোটদেরকে গ্রামে গঞ্জে যদি প্রয়োজনীয় টাকাটা দেওয়া যায়, প্লাস এর সঙ্গে যদি আমানতকারীরা তাদের টাকাটা, কেউ কেউ বাসায় তো আর টাকা রাখার জায়গা না, যদি এখানে রাখেন, ওনারা ঠিকই এই টাকাগুলো অন্য কোনো ব্যাংকে রাখছেন যে ব্যাংকটা ভালো, তাহলে এই যে ক্লাসিফিকেশনটা হয়ে গেল, তাহলে এই ব্যাংকটার উপর আস্থা কীভাবে আসবে? টাকাগুলো কোথায় যাচ্ছে? মানুষের বাসায় এত টাকা কেউ রাখে না, টাকাগুলো কিন্তু একটা ভালো ব্যাংকে যাচ্ছে, পরিষ্কার অন্য ব্যাংকে যাচ্ছে। তাহলে সেই জায়গায় তো আমি যে কথাটা বললাম যে সমস্ত সেক্টর মিলে কিন্তু একটা সমন্বিত এই এই বিষয়টা হ্যান্ডেল করা দরকার ছিল। মানুষ প্রয়োজনের বাইরে ঘরে অধিক টাকা রাখে না, এটা ভেরি ক্লিয়ার। বাংলাদেশে এখন 17 লাখ কোটি টাকা হচ্ছে ডিপোজিট। দেখুন 17 লাখ কোটি টাকাকে আপনি 17 মাসে দিতে পারবেন? পারবেন না, ওটা ওই অবস্থায় নাই। আমি সেটাই মিন করছি যে আস্থা ফেরত আনার জন্য যেইটুকু করা দরকার, এই ফ্লোটা ঠিক রাখা দরকার, এবং মানুষের মানে কাস্টমারদেরকে বোঝা দরকার যে না, দিস ইজ এ লাইসেন্সড অর্গানাইজেশন। এদেরকে বাংলাদেশ ব্যাংক যেখানে গ্যারান্টি হচ্ছে, বাংলাদেশ ব্যাংক যেখানে হচ্ছে প্রয়োজন ব্যাংক টাকা না তোলা, এইটা যদি 1 সপ্তাহে এই জিনিসটা টাকার জন্য হুমড়ি খেয়ে না পড়েন বা প্রয়োজনের বাইরে টাকা তুলতে না আসেন, আমার মনে হয় একটা বাঁধ, একটা ব্রেক কিন্তু আসবে। ঠিক হয়তো আরও 1-2 মাস সময় লাগবে।